রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, অর্থনীতি শুধু সংখ্যার মেলা নয়, সমাজনীতি কেবল তত্ত্বের জাল নয়, আর দুর্নীতি শুধু শিরোনামে আটকে থাকা কোনো গল্প নয়। যে কথাগুলো আমরা প্রতিদিন শুনি কিন্তু সহজভাবে বুঝতে পারি না, যে সিদ্ধান্তগুলো আমাদের জীবন বদলে দেয় কিন্তু কেউ সহজ করে বলে না। এখানে আমরা চেষ্টা করব জটিল কথাকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে, অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে তুলে ধরতে। এখানে কথা হবে সহজে, প্রশ্ন হবে সোজাসাপটা, যেন আপনি সহজে বুঝতে পারেন, ভাবতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমন্ত্রণ কঠিন কথা সহজে অনুষ্ঠানে, সাথে আছি আমি পারভেজ রেজা। 5 আগস্টের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বারবার শুনিয়েছেন নতুন বন্দোবস্তের কথা, নতুন রাজনীতির কথা। কিন্তু বাস্তবে আমরা কোন রাজনীতি দেখেছি কিংবা এখনো দেখছি? বৈষম্যবিরোধী আন্দোলনের যে ছাত্রনেতারা নতুন বন্দোবস্তের কথা শুনিয়েছিলেন, তাদের অনেকের বিরুদ্ধেই বারবার উঠেছে পুরনো রাজনীতির চিরচেনা বিস্তর অভিযোগ। তাদের কর্মকাণ্ডে, মাঠের রাজনীতিতে, রাজনৈতিক বক্তব্যে কিংবা সংসদে কতটা চর্চা হয়েছে নতুন রাজনীতির? নতুন বন্দোবস্তের রাজনীতি এবং সমাজে কি পরিবর্তন এসেছে? নতুন রাজনীতির ধারণা কি এবং কতটা বাস্তবায়িত হয়েছে, নাকি নতুন বন্দোবস্তের মোড়কে এসেছে সেই পুরনো রাজনীতি? এসব নিয়েই কথা বলতে চাই কঠিন কথা সহজে। আজ আমাদের সাথে উপস্থিত আছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিথিকা বিনতে হোসাইন, আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আছেন রাজনীতি বিশ্লেষক হাসান তারিক চৌধুরী। আপনাদের সবাইকে স্বাগত কঠিন কথা সহজ অনুষ্ঠানে। প্রথমেই সামান্তা শারমিন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনাদের প্রথম দিকের প্রথম যে কথাগুলো ছিল যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আপনারা দেখতে চান, 2 বছর আমরা পূর্তি করছি জুলাই অভ্যুত্থানের, কতটুকু সেই নতুন বন্দোবস্ত দেখছেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। চ্যানেল ওয়ানে যারা দেখছেন সকলকে সালাম ও শুভেচ্ছা, আমার সহ আলোচককেও সালাম ও শুভেচ্ছা। আসলে আমাদের এই 24-এর গণঅভ্যুত্থান আসলে যেটা আমাদেরকে এনে দিয়েছে সেটা হচ্ছে কথা বলার স্বাধীনতা, আমাদের রাজনীতি করার স্বাধীনতা। আমরা এই জায়গাগুলোতে আসলে এই ডেমোক্রেটিক ট্রানজিশনটাই আমাদের প্রয়োজন ছিল। যে ডেমোক্রেটিক ট্রানজিশন শেখ হাসিনা তার দল আওয়ামী লীগকে ব্যবহার করে এটাকে বন্ধ করে রেখেছিল। সেটার পরে আসলে এই 24-এর গণঅভ্যুত্থান ছাত্র জনতা মিলে যখন স্বৈরাচারকে উৎখাত করে, ফ্যাসিবাদকে উৎখাত করে, কিন্তু ফ্যাসিবাদী কাঠামোকে উৎখাত করা এইটাও একটা প্রয়োজনের জায়গা ছিল। আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে পুরাতন রাজনীতিক এই বন্দোবস্ত কি ওই ফ্যাসিবাদী কাঠামোর সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, আমি যতটুকু বুঝেছি তো অবশ্যই তো সামঞ্জস্যপূর্ণ। না হলে তো আসলে পুরাতন রাজনৈতিক কাঠামো যদি বদল হতো তাহলে তো আসলে ফ্যাসিবাদ হয়তো কায়েম করাটা এত বেশি সহজ হতো না, এটা রাষ্ট্রনায়ক যেই হোক না কেন। কিন্তু এই বন্দোবস্ত, এই যে রাজনৈতিক কাঠামো, রাষ্ট্রনৈতিক কাঠামো, এটাকে ব্যবহার করি তো আসলে ফ্যাসিবাদ কায়েম করা গেছে। ফলত এখন নতুন রাজনীতির যে প্রয়োজনীয়তা সেটা তো বাংলাদেশব্যাপী উচ্চারিত হয়েছে, প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে। ফলত ছাত্ররা যখন বলেছে যে নতুন বন্দোবস্ত আমরা কায়েম করতে চাই, তখন সেটা কিন্তু মাঠে, ময়দানে, ঘরে, বাহিরে, পরিবারে এটা গৃহীত হয়েছে। এখন আসেন যে এটা কতটুকু হয়েছে, কতটুকু হয়নি। না, কতটুকু হয়েছে, আবার এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত চালু করতে চাই, সেই বন্দোবস্তটা আসলে কি? মানে হয় না যে আমরা একটা কথামালার কথা বললাম, বন্দোবস্ত চাই, কিন্তু ছাত্ররা কি ওটা দেখাতে পেরেছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হলো এই বিষয়টি যেটা আমরা পরিবর্তন চাই? সেটা কিন্তু চোখে আঙুল দিয়ে বা একেবারে সুনির্দিষ্ট করে যদি আমি বললাম যে কাঠামো আমরা পরিবর্তন করতে চাই, বন্দোবস্ত করতে চাই, কিন্তু মাঠের রাজনীতিতে আপনার শারীরিক ভাষায়, আপনার যে কথামালার রাজনীতি বলেন বা একে অপরকে আক্রমণ করার যে রাজনীতি বলেন, সেই জায়গাটা থেকে আসলে সেই বন্দোবস্তটা আসলে কি? এই 2 বছরেও আপনি যদি সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন যে আসলে নতুন বন্দোবস্তের কথা বলছি, সেটা কি, কেউ কিন্তু সহজে বলতে পারবে না। লেট মি ক্ল্যারিফাই।
এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা চাই, পুরাতন রাজনৈতিক ধারা থেকে আমরা বেরোতে চাই। দিস ইজ এক্সপ্রেশন অফ অ্যাসপিরেশন। এটা হচ্ছে আপনি কি অ্যাচিভ করতে চান সেটার একটা গোল সেট করা। বন্দোবস্তটা কি হতে পারে? প্রথমত আপনার স্ট্রাকচারালি সকল কাঠামো যাতে প্রো পিপল হয় সেদিকে যেতে হবে, প্রথমত এটা। এখন প্রো পিপল মানে কি? আপনার মানুষের রাইটস এনশিওর হয় এবং রাইটস ভিত্তিক আলাপটাই, পলিসি ভিত্তিক আলাপটাই বাংলাদেশের রাজনীতির মেইন স্ট্রিম আলাপ হবে, সেটাই গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। সেখানে মতাদর্শ, ধর্ম, বর্ণ, জাতিভেদ এইগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে না। সেই রকম একটা জায়গায় আমরা পৌঁছাতে চাই। এটা হচ্ছে অ্যাসপিরেশনের আলাপ। আসেন এটা আপনি কিভাবে অ্যাচিভ করবেন সেই জায়গায়। এখন সেই জায়গায় অ্যাচিভ করতে গিয়ে এনসিপির আপনিকে মাপবেন, সকল পলিটিক্যাল পার্টি এই মাপকাঠিতে কিন্তু বিচার্য হয়। কারণ এটা আপনি বিচার না করলে আপনি কাকে ভোট দিবেন পরের বার এটা আপনি ঠিক করতে পারবেন না, প্র্যাকটিক্যাল প্রবলেম। তাহলে আপনাকে এটা ঠিক করতে হবে যে আপনার স্ট্যান্ডার্ডগুলো কি। আমরা কি এখন পর্যন্ত আসলে কালেকটিভলি একমত হতে পেরেছি কিনা যে আমাদের পলিটিশিয়ানরা কেমন হবেন, আমাদের পলিটিক্যাল পার্টির চরিত্র কেমন হবে, পলিটিশিয়ানদের কোন ধরনের অ্যাটিটিউড আমরা গ্রহণ করব কি করব না। আপনি যেটাকে সমালোচনা করছেন, এক গাদা মানুষ আরো এটাকে গ্রহণ করছে, প্রশংসা করছে, ছড়িয়ে দিচ্ছে, মানে নিজেরা উদ্যোগী হয়ে ছড়িয়ে দিচ্ছে। তাহলে এই ধরনের বক্তব্যের মধ্যে এমন কি নির্যাস আছে, এমন কি ধরন আছে যেটা আসলে আবার বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকএস সেন্সেশন ওয়াটার ক্লোজেট। অনেক মানুষকে আকৃষ্টও করে, এটা সকল দলের ক্ষেত্রেই করে। এখন ধরেন পুরনো বন্দোবস্তের জায়গা থেকে আমি যেটা দেখি যে পুরনো বন্দোবস্ত কেন স্ট্যাটাস কোটা এখনো মেনটেন হয় বা এখনো সেটাকে আমরা দেখতে পাই। এইটাকে আমি দেখি যে যখন এইটা পরিবর্তন করার জন্য এটা একক দলের বিষয় না। আমি এটা যেটা রাজনীতি করতে গিয়েও, দল গঠন করতে গিয়েও আমি এটা মাঠ পর্যায়েই দেখেছি। আপনি এটা মেনটেন করবেন, কিন্তু অন্য আরেকটা পক্ষ বা অন্য অনেক বড় বড় শক্তিশালী পক্ষ যখন এটাকে মেনটেন করবে না, বরঞ্চ এটাকে ভাঙার চেষ্টা করবে, তখন কিন্তু আপনার নতুন বন্দোবস্তের যে স্পৃহা সেইটাকে ব্যবহার করে আপনাকে দুর্বল করা হবে। আমি কি বুঝাতে পারছি কিনা? যেমন ধরেন আপনি এলাকা ভিত্তিক যে লোকালি যে ধরনের টেনশন তৈরি হয় এক একটা লোকাল রাজনীতির জায়গায়, সেসব জায়গায় আপনি গান্ধীবাদী হবেন, আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্তের জায়গায় যাবেন, কিন্তু আপনাকে ঘিরে ফেলবে হচ্ছে নানান দিক থেকে অর্থনৈতিক, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এক ধরনের প্রশাসনিক চাপ দিয়ে আপনাকে কর্নার করে ফেলা হবে এলাকা ভিত্তিক রাজনীতির জায়গায়। সেই কালচার কিন্তু আবার এখন আছে। এনসিপির যে মূল কথাটা ছিল, গান্ধীবাদী রাজনীতি করেই কিন্তু গান্ধী একটা জায়গায় পৌঁছেছেন। এখন আমি গান্ধীবাদী রাজনীতির কথা বলবো, নতুন বন্দোবস্তের কথা বলবো, কিন্তু একইভাবে পুরনোরা আমাকে ঘিরে ফেলছে বলে আমি আবার পুরনো পথে চলে যাব। বিধায় তো এখানে গণভোটকে, এই পার্লামেন্টে গণভোটের প্রসঙ্গকে 4 মাসের মধ্যে অপ্রাসঙ্গিক করা হলো। এটা তো গান্ধীবাদী রাজনীতির ফলাফল। যদি তারা এটা যদি আমরা ধরেন একটা গণভোটের ফলে 68% মানুষ তার সাথে সমর্থন জানিয়েছে কিছু বিষয়ে, এই বিষয়টা সরকারি দল 2/3 যে অহংকার, দম্ভ, সেটাকে কাজে লাগিয়ে সেটাকে অপ্রাসঙ্গিক করে ফেলতে পারলো বিরোধী দল। সেখানে তো আসলে বয়কটে যাওয়ার কথা, কিন্তু ওই যে আমাদের যে প্রিভিয়াস কালচার আমরা ফেরত যেতে চাই না, সেটার একটা এক্সাম্পল সেট করার দায়িত্ব আবার বন্টন করে দিয়েছেন বা ভার চাপিয়ে দিয়েছেন বিরোধী দলের উপর। কিন্তু সরকারি দলের আসলে কি করার কথা ছিল? সরকারি দল তো ওই পুরাতন স্ট্যাটাস কো মেনটেন করছে, যেটা হচ্ছে কথা দিয়ে কথা না রাখার স্ট্যাটাস কো। সেটা মেনটেন করলে তখন দেখা যায় যে এটা একটা ইমব্যালেন্স সিচুয়েশন তৈরি করে। সো আমি যেটা বলতেছি যে এইটা যেমন বিএনপির একটা খুব পপুলার টার্ম আছে না, যে সংস্কার একদিনে না, এটা একটা চলমান বহমান প্রক্রিয়া। তো সেই জায়গা থেকে আমিও কিছুটা ধার করে নিয়ে বলতে চাই যে এই পুরাতন রাজনৈতিক বন্দোবস্তকে ট্যাকেল করা বা এটাকে বিনষ্ট করা, এটাকে উৎখাত করা, এটার প্রয়োজনীয়তা নষ্ট করে ফেলা, এটা শুধুমাত্র একক একটি দলের বিষয় না, এটা সকল দলকে রাজনৈতিক ঐক্যমত্যের জায়গা থেকে দেখতে হবে। সেই ঐক্যমত্যটা আসেনি, এটি আপনি বলতে চান? যদি এক কথায় আমি এটার জন্য আশাবাদী। আচ্ছা, আশাবাদী হাসান তারিক চৌধুরী, আমি একেবারে সামান্ত যেটি বললেন যে আশাবাদী তারা এখনো নতুন বন্দোবস্তে যেতে পারেনি, আপনি যদি একটু 2 বছরটা যদি একটু আমরা একটু পিছনে ফিরে তাকিয়ে যদি আজকে দেখি, আজকের বাংলাদেশে দাঁড়িয়ে থেকে আর কি, যে নতুন বন্দোবস্তের কথাটাই বারবার আমরা শুনছিলাম, সেটা কতদূর যাওয়া হলো নাকি একেবারেই হয়নি, না কিছুটা আশার আলো আছে? ধন্যবাদ আপনাকে। আমার 2জন সহ-আলোচক, তরুণ প্রজন্মের প্রতিনিধি, তাদেরকে শুভেচ্ছা। দেখুন, আসলে
মানুষ তো পরিবর্তনমুখী, মানুষ বরাবরই অচল অবস্থা থেকে একটা ভালো অবস্থার দিকে যেতে চায়। না, আমাদের সবাই এই- পরিবর্তন চায় না, পুরাতনরা বলে যে না, পরিবর্তন ঠিক আছে। এটা সহজাত প্রক্রিয়া। নতুনরা বলে পরিবর্তন হলো পরিবর্তন গতি। চায়। তো আজকে এই যে নয়া বন্দোবস্ত বলেন আর যাই বলেন, আজকের এই অনুষ্ঠানের নাম হলো সহজ কথা। কঠিন কথা সহজে। তো এখন কঠিন কথা, রবীন্দ্রনাথের একটা কবিতা আছে না, সহজ কথা যায় না বলা সহজে। সহজ কথা বলতে আমায় বড্ড বাজে যে। সহজ কথা কইতে আমায় কহজে, হ্যাঁ, সহজ তো কথা এখন- যায় না বলা সহজে। এমন এমন কঠিন বিষয় আমাদেরকে সহজে বলতে হচ্ছে। রাজনীতির খুবই কোর পয়েন্ট এগুলো। যেমন ধরেন যে নিউ সেটেলমেন্ট, আমরা যখন নিউ সেটেলমেন্ট বলি এটা কি মিন করে? এটা মিন করে হলো একটা কম্প্রিহেন্সিভ রিফর্ম। এটা মূল জিনিসটাই হলো একটা সামগ্রিক সংস্কার, এবং সামগ্রিক সংস্কারটা একটা বড় পরিবর্তন। পরিবর্তনটা কি? সেটা ক্ষমতা কাঠামোর পরিবর্তন। অর্থাৎ আমরা যে একচ্ছত্র একনায়ক এবং ফ্যাসিবাদী সুলভ যে চেহারা দেখেছি, তার বদলে একটা ক্ষমতার ভারসাম্য হবে। প্রধানমন্ত্রী একা দানব হয়ে উঠবেন না, কোনো মন্ত্রীরা দানব হয়ে উঠবেন না, এমপিরা এলাকায় এলাকায় দানব হয়ে উঠবে না, তারা জনগণের খাদেম হবেন, অর্থাৎ পিপলস সার্ভেন্ট হবেন। এটাই তো একটা বড় পরিবর্তন, বড় সংস্কার। বন্দোবস্ত বলতে এগুলোকেই বোঝানো হয়। এবং একই রকমভাবে আমাদের এই নয়া বন্দোবস্তের ন্যারেটিভের একটা আরও বড় জায়গা হলো আমাদের বিচার। অর্থাৎ যে বিচার প্রহসনে পরিণত হয়েছিল, সেই বিচার যেন ন্যায্যতা এবং নীতির জায়গায় প্রতিষ্ঠিত হয়। ফলে ন্যায় বিচার, মানবতা এবং মানব শক্তির যে উত্থান, সেটার জন্যে যে নয়া বন্দোবস্তের কথাটি বলা হয়েছিল, কার্যত আমরা এই 2 বছরে যা দেখলাম তার কিছুই হয় নাই। মানুষ আবার হতাশ হতে শুরু করেছে। এমনকি এই আন্দোলনে যে তরুণরা অংশ নিয়েছিল, সামান্তাদের সাথে যারা মিছিলের সাথী ছিল, সেই মিছিলের সাথীরা অনেকেই মিছিল থেকে হারিয়ে গিয়েছে। রাজনীতির ময়দান থেকে তারা কিন্তু হারিয়ে গিয়েছে। তারা রাজনীতির মধ্যে নাই। তারা একটা পরিবর্তনের জন্য এসেছিল, পরিবর্তনের জন্য লড়াই করেছিল। পরিবর্তনটা তারা যেভাবে চেয়েছিল সেভাবে হয় নাই। যার ফলে আমার বলতে ইচ্ছে তারা করে আবার মিশে গেছে পুরো, তারা আবার জনতার কাতারে মিশে আপনি সেটা গিয়েছে। বলতে চাচ্ছেন? এই যে ফ্রাস্ট্রেশন, এই যে হতাশার জায়গাটি তৈরি হলো কেন? কারণ বারবার গণ আন্দোলন হয়, বারবার অভ্যুত্থান হয়, আবার সেই একই ব্যবস্থা চলতে থাকে। মানুষ তো চেয়েছিল যে অফিস আদালতে ঘুষ দিতে হবে না, মানুষ তো চেয়েছিল যে চাঁদা দিতে হবে না, মানুষ তো চেয়েছিল যে মবের রাজত্ব শেষ হয়ে যাবে। সব কিছুই তো বহাল আছে। এবং সবচেয়ে যেটা হতাশার ব্যাপার, সেটা হলো আমরা যে ইন্টারিমটাকে দেখলাম, ইন্টারিমের যে অ্যাডভাইজারদের যে আমলনামা একে একে বের হওয়া শুরু করলো, সেখানকার বৃদ্ধ উপদেষ্টা থেকে শুরু করে তরুণ উপদেষ্টা পর্যন্ত যেই দুর্নীতির যে চেহারা মানুষের সামনে আসলো মিডিয়ার কল্যাণে, সেই মিডিয়ার বিরুদ্ধে তো কোনো উপদেষ্টা মামলা করে নাই যে মিথ্যা কথা লিখেছে। কিন্তু এই সমস্ত মিডিয়ার কল্যাণে যে সমস্ত আমলনামা আমরা পেলাম, এই আমলনামা দেখলে তো জাহান্নামও আমাদের সামনে চলে আসে। তো সুতরাং এই যে হালাল হারামের যে বাছবিচার, অন্তত টাকা পয়সার ক্ষেত্রে, এই জায়গা কোনো কিছুই কিন্তু রইল না। ফলে নয়া বন্দোবস্তের জায়গাটার ক্ষেত্রে আমি বলবো যে বঙ্কিমের উপন্যাস কপালকুণ্ডলায় নবকুমারকে বলেছিল, পথিক তুমি পথ হারাইয়াছ। তো আমাদের এই নয়া বন্দোবস্ত আসলে পথ হারিয়েছে, নয়া বন্দোবস্ত হয় নাই। এখন এই জায়গাটা হবে কিভাবে, সেটাই হলো এখনকার আমাদের বিবেচ্য বিষয় হওয়া উচিত। এবং সেই জায়গাটা আমি ফোকাস করব, একটা দেশকে বোঝা যায় তার ইকোনমিক্স দিয়ে, তার অর্থনীতি দিয়ে। অর্থনীতিতে যদি আপনি সাম্য আনতে পারেন, সমতা আনতে পারেন, অর্থাৎ একজন রিকশাওয়ালা দিনমজুর, একজন কারখানার শ্রমিক, একজন রেমিটেন্স যোদ্ধা, তাকে আপনি অর্থনীতিতে কি স্পেস দিচ্ছেন, এবং তার টাকাটা হলো এই দেশের আমানত। অর্থনৈতিক সেই মূল্যায়ন করার কি সময় এসেছে? নতুন অবশ্যই। সরকার মাত্র 3 মাস, অবশ্যই এই অভ্যুত্থানের স্পিরিট ছিল আর বৈষম্যহীন 2 বাংলাদেশ। বছর, কিন্তু নতুন সরকার, এই অভ্যুত্থানের গণতান্ত্রিক নতুন সরকার। ইয়েস, এই অভ্যুত্থানের স্পিরিট মাত্র 3 ছিল, মাস। অভ্যুত্থানের স্পিরিট ছিল বৈষম্যহীন বাংলাদেশ। বৈষম্যটা আসলে কিভাবে হয়? আচ্ছা, বৈষম্য দূর হয়নি। বৈষম্যের জায়গাটা হয়, আপনি তো রাতারাতি বৈষম্য দূর করতে পারবেন না সবকিছু, কিন্তু আপনি যাত্রাটা শুরু করতে পারেন, বিসমিল্লাহটা করতে পারেন। সেটা কিভাবে? সেটা হলো আমাদের দেশে যদি আমরা গণতন্ত্রের কথা বলি, গণতন্ত্র হলো মেজরিটির সরকার। তো এই দেশে মেজরিটি কারা? যারা দিন আনে দিন খায়, সাধারণ যারা শ্রমিক। তো আজকে এই সরকারি দল, বিরোধী দল যারা পার্লামেন্টে আছে, তারা মিলে এই বাজেটের আগে পার্লামেন্টে যদি বলতো যে এই দেশে ন্যাশনাল মিনিমাম ওয়েজ হলো 30,000 টাকা, এই 30,000 টাকা স্ট্যান্ডার্ডে নিচে কোনো বেতন হবে না, কারণ 30,000 টাকা ছাড়া মানুষ বাঁচতে পারবে না মিনিমাম, যদি 3 সদস্যের যদি পরিবারও হয়। তো এই ন্যাশনাল মিনিমাম ওয়েজ ডিক্লেয়ার করার মধ্য দিয়ে বোঝা যেত অন্তত
যে এই জায়গায় সরকারি দল বিরোধী দল ঐক্যমত এবং তারা একটা ন্যাশনাল মিনিমাম ওয়েজ করেছে, এই দেশের মেজরিটি মানুষ অন্তত এইটা আশা করতে পারে। কিন্তু আমরা দেখি যে প্রায় 7 লক্ষ কোটি টাকার বাজেট, 35,000 কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প ইত্যাদি হচ্ছে, খুব ভালো কথা। কিন্তু যে মানুষের জন্য এই পদ্মা ব্যারেজ, যে মানুষের জন্য এই অভ্যুত্থান, যে মানুষের জন্য এই এত বড় বড় দালান কোঠা, রাষ্ট্র কাঠামো, পার্লামেন্ট, সে মানুষের কথা কোথায়? সেটা কিন্তু বর্তমান বন্দোবস্তে দেখা যাচ্ছে না। ফলে নয়া বন্দোবস্ত বা সেকেন্ড রিপাবলিকের কথাও তখন হয়েছিল, এই সমস্ত বিষয় কিন্তু এখন কালের অতল গহ্বরে হারিয়ে গিয়েছে। মানুষের মনে দানা বেঁধেছে এক বুক হতাশা। তা আপনি কি এখন হতাশার দিকে আছেন না আশাবাদীতে আছেন? আমি অবশ্যই আশাবাদী। আমি মনে করি বাংলার তরুণরা যারা রাজপথ কাঁপিয়েছে, যারা গুলির মুখে দাঁড়িয়েছে, তারা আবারও দাঁড়াবে, তারা আবারও কথা বলবে, আবারও অভ্যুত্থান করবে। আবারও অভ্যুত্থান, আবারও দাঁড়ানো, সেটা তো আর আশাবাদীর জায়গা না, সেটা তো আবার একটি মানে এই যে নয়া বন্দোবস্ত বা একটা পিসফুল কান্ট্রি হিসেবে যে যাত্রাটা, সেটা আমরা দেখেন, পলিটিক্স, সেই আশা আমরা করতে পারবো না। রাজনৈতিক সংগ্রামটা কোনো ফুলের বিছানা নয়। স্বাভাবিক সরকার আসবে, স্বাভাবিক সরকার যাবে, সেই আশা আপনি করবেন? স্বাভাবিক সরকার তো একটা স্ট্যাটাস কো, একটা এলিট গোষ্ঠীর একটা সরকার আসবে যাবে, এলিটদের স্বার্থ রক্ষা করবে, এটা তো একটা স্ট্যাটাস কো। আমরা সেই ইস্যুই থাকবো। আচ্ছা, বিথিকা বিনতে হোসাইন, মানে দুই আলোচকের আলোচনা শুনলেন আপনি, এবং বিএনপি তার কথা রাখছে না। আমি সামান্তা শারমিনের এই লাইনটা দিয়ে আপনার কাছে আসছি, যে যেই কথা বলা হয়েছিল বা যেই নয়া বন্দোবস্ত কথা বলা হয়েছিল, যে নতুন যাত্রা বা নতুন রাজনীতি আমরা দেখব, সেই পথে বিএনপি হাঁটছে না। ধন্যবাদ আপনাকে, চ্যানেল ওয়ানকে ধন্যবাদ। আজকের যে প্রোগ্রাম কঠিন কথা সহজে, তার কলা কৌশলী সহজে যেখানে বসে দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আসলে নয়া বন্দোবস্তের কথা বলা হচ্ছে। নয়া বন্দোবস্তর তকমা দিয়ে একটা নতুন দল আসতে চেয়েছিল এখানে, যারা 19শে জুলাই 2024 বলেছিল যে এই আন্দোলনকে সহিংস রূপে ছড়িয়ে দেওয়ার জন্য যারা কাজ করছে, অন্যদিকে আন্দোলনের বৈষম্য বিরোধী আন্দোলনকে অন্যদিকে বেগবান করার জন্য, অন্যদিকে এটাকে নিয়ে যাওয়ার জন্য যারা কাজ করছে, আমরা তার দায় নিতে চাই না। এতেও দায়টা কার? যে আজকের যেই অর্জন, তাহলে এই দায়টা তারা নিতে চায়নি সেদিন, এই দায়টা কিন্তু বিএনপি সরকারের অর্জন। তারাই সেদিন এই দায়টা নিয়েছে এক দফা আন্দোলনের মাধ্যমে। তো সেই দিন কিন্তু সেই দলটির উপরে বাংলাদেশের মানুষ অনেক আস্থা রেখেছিল, ভাবছিল যে এই নতুন দল আসলে বাংলাদেশের পরিবর্তন ঘটবে। এই যখন এনসিপির পরিবর্তনের পরপরই কিন্তু নোয়াখালী, ফেনী, তারপরে লক্ষ্মীপুর অনেক বন্যা হয়েছিল। সেই বন্যাতে কিন্তু আপনারা দেখেছেন বাংলাদেশের খুবই তৃণমূলের মানুষ, গৃহিণীরা তাদের কানের দুল বিক্রি করে তাদেরকে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছিল তাদের উপর আস্থা রেখে টাকা দিয়েছে। ছোট ছোট বাচ্চারা তাদের মাটির ব্যাংক থেকে এনে টাকা দিয়েছে, যেভাবে পেরেছে তাদেরকে টাকা এনে দিয়েছে, তাদের উপরে আস্থা রেখেছে যে তাদের উপরে মানে তাদের কাছে টাকা দিলে তারা ডিস্ট্রিবিউশনটা প্রপারলি করবে। কিন্তু তারা কি করেছে? তারা সেই টাকার হিসেবে দেয়নি। তারা সেই টাকা দিয়ে রাজনীতি করা শুরু করেছে, সারা বাংলাদেশে ট্যুর করা শুরু করছে। তারা একজন 70-80টা তোরণ নির্মাণ করছে এবং ল্যান্ড ক্রুজার, মানে যত দামি দামি গাড়ি আছে সেগুলো নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে। তাদের একদিকে তাদের যে ভাইয়েরা হসপিটালে রয়েছে, আহত পঙ্গু হয়ে মৃত্যুবরণ করেছে, মায়েরা আহাজারি করছে, কারো বেয়ারিশ লাশ পাওয়া যাচ্ছে না, তাদের দিকে তাদের ভ্রুক্ষেপ নাই, তারা হেলিকপ্টার উড়ে বেড়াচ্ছে, একদিকে তাদের ভাইয়েরা হসপিটালে। তো যারা এই ধরনের কি তকমা দিয়েছে যে নতুন বন্দোবস্ত, তারা কিন্তু নতুন বন্দোবস্তের কিছুই করতে পারেনি। তারা মূলত পুরনো কায়দায় ফ্যাসিস্ট আমলের মতোই এক কথা মুখে বলে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য চেষ্টা করছে। তারা করেনি, কিন্তু বিএনপি নতুন কি দেখালো? রাজনীতিতে নতুন যে ধারা বা নতুন কিছু নিয়ে আসা, সেটা বিএনপি কি করলো? প্রত্যেকটা জিনিসই তো আপনি নতুন দেখছেন বাংলাদেশে। আমাদের প্রধানমন্ত্রী কি করছে না? এই ধরেন প্রধানমন্ত্রী যে আপনারা বললেন যে চাকরিতে দুর্নীতি হয়, 140 টাকায় পুলিশ কনস্টেবলের চাকরি পেয়েছে, কখনো শুনেছেন এর আগে? কখনো? প্রত্যেকটা চাকরিতে ঘুষের পর ঘুষ দিয়েছে, 20 লাখ টাকা নিচে চাকরি হতো না পুলিশ কনস্টেবলের। তারপর এখন যেই পরিকল্পনাগুলো গ্রহণ করেছে একদম তৃণমূলের, এই যে বাজেট বরাদ্দ হয়েছে, এখানে আপনি দেখেন মনে হয় যে না বাংলাদেশের প্রতিটি নাগরিকের, তৃণমূল নাগরিক থেকে প্রত্যেকটা সেক্টরে, কন্টেন্ট ক্রিয়েটর বলেন, আপনি শিক্ষক বলেন, তরুণ প্রজন্ম বলেন, কৃষক বলেন, একজন গৃহিণী বলেন, তারপর যে সাইডে বলেন, একজন উদ্যোক্তা বলেন, একজন ক্ষুদে ব্যবসায়ী বলেন, বাংলাদেশের পরিবেশ রক্ষার কথা বলেন,
শিক্ষা, স্বাস্থ্য সব ক্ষেত্রে এমনভাবে বাজেটটা সাজানো হয়েছে, আপনি যা ভাবছেন মনে হচ্ছে যে আপনার ভাবনার মানে রূপটাই এখানে প্রকাশ হবে। তো সেটা কিন্তু আমাদের প্রধানমন্ত্রী করেছেন এবং সেটা বাস্তবায়ন করবেন। এবং তিনি বলে দেখেন, আপনারা যে আমাদের একজন বলেছেন যে এখানে তিনি ধর্ম বিশ্বাসের নানা ধরনের মতাদর্শের কথা বলেছেন। তা আমি একটা বলি যে এই সমাজের আমাদের যে রেমন্ড উইলিয়াম বলেছেন যে ফিলিং স্ট্রাকচার মানে বিনি সুতার মালা। এক সমাজে আমরা বিভিন্ন ধরনের মতাদর্শের মানুষ বাস করে, তাদের সকলকে একটা ক্রাইটেরিয়া এনে নতুন যে বন্দোবস্ত সেটা কিন্তু আমাদের বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। অনারেবল প্রাইম মিনিস্টার তারেক রহমান দেখিয়েছেন। তিনি নির্বাচিত হওয়ার পরে বিরোধী দলের নেতার বাসায় গিয়েছেন, নাহিদ সাহেবের বাসায় গিয়েছেন। রামিসা হত্যাকাণ্ডের পরে এমন একটা উত্তেজনাকর পরিস্থিতি, বাংলাদেশে কোনো প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপ্রধান এর আগে এরকম পরিস্থিতির শিকারও ওই বাসায় গিয়েছে, ভিকটিমের বাসায় গিয়ে সান্ত্বনা দিতে। যে ভিকটিমের বাবা কিছুক্ষণ আগেও বলেছিল এই সরকারের উপরে কোনো আস্থা নেই মানে তার ন্যায্য বিচার পাওয়ার জন্য। তারপর কিন্তু সেখানে তিনি গিয়েছেন এবং তার ভাষা চেঞ্জ হয়ে গেছে। এইটা একটা নতুন বন্দোবস্ত, তা আপনি কি সেটাকে স্বীকৃতি দিচ্ছেন না? না, আমি সেটা স্বীকৃতি, আমি যেটা হলো যে মানে রাজনৈতিক কালচারের যে জায়গাটা, সেক্ষেত্রে এই আসা যাওয়াটা হয়তোবা বেড়েছে, কিন্তু গুণগত যে পার্থক্য কতটুকু হলো, আমরা যেই অভ্যুত্থানের পরে যেই ধরনের আশা আকাঙ্ক্ষার কথা বলা হয়েছিল সেটিতে কতটা পৌঁছানো গেল, রাজনীতির গুণগত মানের জায়গায়, অর্থনীতির গুণগত মান জায়গায়, আমরা এই আলোচনাটা আরো বিস্তারিত করব। একটু ছোট বিরতিতে যেতে হবে, সময় হলো ছোট একটি বিরতিতে, ফিরছি একটু পর, সাথেই থাকবেন। স্বাগত কঠিন কথা সহজে অনুষ্ঠানে, সাথে আছে আমি পারভেজ রেজা। আমরা আলোচনা করছিলাম রাজনীতির নতুন বন্দোবস্তের কথা বলে, যেই নতুন ধারার কথা বলা হয়েছিল গণ অভ্যুত্থানের পরে 2 বছরের মাথায়, সেটি আসলে কতদূর এগোলো, আসলেই কি আমরা নতুন কোনো বন্দোবস্ত তৈরি করতে পেরেছি কিনা। আমাদের সাথে আছেন সামান্তা শারমিন। আমি আপনার কাছে আবারও যাচ্ছি যে এই কথাটা আসলে তরুণদের কাছে, বিশেষ করে এনসিপির কাছে তো প্রত্যাশাটা অনেক বেশি ছিল, কিন্তু আমরা যদি দেখি যে অন্তর্বর্তীকালীন এই সময়টার এই 2 বছরে অন্তত পক্ষে তাদের এক ধরনের প্রভাব ছিল, এবং সেই প্রভাবের কারণে সরকারের প্রভাব ছিল, এবং তখন নানা ধরনের অভিযোগ এসেছে অনেক জায়গা থেকে, এবং সেই অভিযোগের কিছু কিছু আপনি হয়তোবা তর্কের খাতিরে বলতে পারেন যে এখনো প্রমাণিত নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা একজন উপদেষ্টার তার পিএস এর কথা আমরা শুনেছি, তারপরে সেগুলোর তদন্ত চলছে, কিন্তু এরকম আরো অপ্রত্যাশিত অনেকগুলো ঘটনার কথা আপনাকে আমি এখন, তারা যেহেতু এখানে নাই সেই নামগুলো আমি বলতে চাই না, এরকম অনেক ঘটনা তো হয়েছে। এনসিপির কাছেও তো মানুষ কিছুটা হতাশ হয়নি? ওকে, আমি শুরু করি। জিনিসটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যদি আসলে এনসিপি অ্যাজ এ পার্টি এটার প্রভাব আপনি বলেন যে ছিল, প্রথমত এনসিপি যেটা করতো যে রিফর্ম পুরোটা আদায় করতো। বলা হয়েছে, বারবার প্রেশার করা হয়েছে, রাজপথে আন্দোলন করা হয়েছে, কিন্তু রিফর্ম আদায় করা যায় নাই ইন্টারিমের কাছ থেকে। সো ইন্টারিমের এইসবের দায় ইন্টারিমকেই নিতে হবে। 2 নাম্বার, এই যে আপনি যেটা বললেন যে এপিএস এর দায়, পিএস এর দায়, এটা তো মানে উক্ত উপদেষ্টা সমূহ তারা জবাব দিতে পারবে, কিন্তু আমি যতটুকু জানি বিএনপি সরকারে আসার পরে দুর্নীতি দমন কমিশন থেকে একটা ছাড়পত্র দেওয়া হয়েছে। এখন আমার নিজের কোশ্চেন, মানে যখন অন্য কোনো গভর্নমেন্ট থাকে, আমরা তো পাওয়ারে না, অন্য কোনো গভর্নমেন্ট সাধারণত ক্র্যাকডাউন করে, তাহলে ক্র্যাকডাউন না করে বরঞ্চ এটা ছাড়পত্র ওই আমলে কিভাবে আসে, এটা তাহলে কোশ্চেন। এপিএস কে ছাড়পত্র দিয়েছে, আপনি সেটা বলছেন? ছাড়পত্র দিয়েছে। ইভেন আমাদের একজনের ব্যাপারে যে গাজী সালাউদ্দিন তানভীর, আমাদের পার্টি মেম্বার, ওনার ব্যাপারে আপত্তি ছিল, ওইটাও এই আমলে দায়িত্ব গ্রহণের পরে ছাড়পত্র এসেছে দুদক থেকে। এটা মানে ধরেন রাজনৈতিক কালচারে কিন্তু আনইউজুয়াল। আমি তো অপোজিশন, আমি তো সরকারি দলের কাছ থেকে ক্র্যাকডাউন এক্সপেক্ট করছি, ছাড়পত্র না। কিন্তু যদি আমার দোষ থাকে তাহলে তো আরো বেশি করে ধরার কথা, কিন্তু আসলে ছাড়পত্র এসছে, তাহলে এটা মানে সরকারের পক্ষ থেকে বলতে পারবে হয়তো। এখন আমি আরেকটা জায়গায় আসি। প্রথমত ক্লিন স্লেট আমরা শুরু করি, মানে জিনিসটা বোঝার মানে সুবিধার্থে, যে হাসিনা চলে যাওয়া, আওয়ামী লীগের পতন হওয়া, এই বাংলাদেশে পলিটিক্যাল পার্টি হিসেবে আওয়ামী লীগের না থাকা, বরঞ্চ সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আওয়ামী লীগকে দেখতে পারা, এই যে ঐক্যমত, this is the success, this is the bare minimum of the success of the uprising.
সো এইটাতে আমরা সবাই একমত। এবং আপনি দেখেছেন যে যখনই আওয়ামী লীগের প্রসঙ্গ এসছে তখনই সকল দল ঐক্যবদ্ধ হয়ে এটাকে রুখে দাঁড়িয়েছে। সো দিস ইজ দ্য, এটা কখনোই ব্রেক করা যাবে না। এই আন্ডারস্ট্যান্ডিং এটা হয়ে গেছে, এই রাজনৈতিক ঐক্যমত এটা হয়ে গেছে আমার বিবেচনায়। এখন আসেন কিন্তু এলাকা ভিত্তিক অনেক সময় অনেক কিছু হয়, সেগুলো যখন ঘটবে তখন আমরা বলবো। এখন যখন যে আলাপটা আসছে, যখন সরকারি দলের কখনো কখনো আমরা একটা প্রবণতা দেখি নানান সময় প্রসঙ্গ সুইচ করতে। তো এই প্রসঙ্গগুলো সুইচ করলে তো আসলে আলাপ আগানো যাবে না। আমরা তো সলভ করতে চাই নাকি? আমরা তো আসলে নিশ্চয়ই দোষারোপের রাজনীতিকে নতুন মানে পুরনো স্ট্যাটাস কোকে মেনটেন করতে চাই না, আমরা সলভ করতে চাই। সলভ করার জন্য আমরা সাবজেক্ট মানে সুইচ করব না, যে সাবজেক্ট বলবো সেই সাবজেক্টে স্টিক করব। ধরেন অভ্যুত্থানের পরে লুৎফুজ্জামান বাবর, উনি তো একজন ভয়ানক ডাকসাইটে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বিএনপি গভর্নমেন্টের, ধারণা করি উনি একজন ইনফ্লুয়েন্সিয়াল নেতাও বটে বিএনপির মধ্যে। লুৎফুজ্জামান বাবর, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী, এখন পার্লামেন্টে আছেন আন্দালিব রহমান পার্থ, ববি হাজ্জাদ, ওনারা প্রত্যেকে আলাদা দলের কিন্তু এখন পার্লামেন্টে আছেন। সকলকে 5 আগস্ট একদম ডকুমেন্টেড ভিডিও যে ওনারা ধন্যবাদ জানাচ্ছেন ছাত্রদের তাদেরকে মুক্ত করার জন্য, এটা ডকুমেন্টেড ভিডিও। তাহলে এই যে অন্তর থেকে ধন্যবাদটা ওনারা ছাত্র জনতা বলেছেন। এনসিপি কখনোই গণঅভ্যুত্থানের একক দাবিদার, এটা এনসিপি কখনোই ক্লেম করে না, এটা বাকিরা ক্লেম করে, বাকিরা দোষারোপ করার জন্য এটা করে। এনসিপি কখনোই জুলাইয়ের একক দাবিদার, কালকে না অন্যরা তো দাবি করে, বরঞ্চ এনসিপি বলে যে তারা অন্যদেরকে আমরা অন্যরা পারেনি তারা সুযোগ করেছে। করে দিতে চাই যাতে এটার কোনো কুক্ষিগতকরণ না ঘটে। কারণ আমরা একটা ইতিহাসের 71-এর দাবিদার নিয়ে এই ইতিহাস কুক্ষিগতকরণ নিয়ে যে পুনরাবৃত্তি, এটা আমি আর করতে চাই না। এই কারণে আমার পার্টি এটার স্ট্যান্ড পুরো ক্লিয়ার। আমরা চাই যে এটা সকলে ওন করুক। বরঞ্চ কালকে যেই মানে কালকে তো একটা শোডাউন হয়েছে না বিএনপির, যে আপনি আহতদের নিয়ে এসে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে এসে বলাচ্ছেন যে আমাদেরকে ছাত্ররা দেখে নাই। কিন্তু মানে ধরেন আমি 5 আগস্টের পরে আমি যখন শহীদ পরিবারগুলোতে যেতে গিয়েছি, গিয়েই শুনি যে 2 লাখ টাকা দিয়ে গেছে জামাত, 5 লাখ টাকা দিয়ে গেছে বিএনপি, 1 লাখ টাকা দিয়ে গেছে বিএনপি, এগুলো গিয়ে শুনতাম। এই যে টাকা মানে একটা সিস্টেমেটিক রিফর্মের কথা না বলে কিভাবে আমরা আমাদের শহীদদের, আহতদের পুনর্বাসন, স্বাস্থ্যের সুরক্ষা এবং তাদের ভবিষ্যৎ সুরক্ষা করতে পারে, এই সিস্টেমের কথা না বলে ওনারা পার্সোনাল পলিটিক্সে নেমে গেছেন। এটা তো ওনারা করছেন, তখন তো আমার পার্টিই ছিল না। তাহলে এই ঘটনাগুলো পার্টির পক্ষ থেকে করা হয়েছে। তাহলে এখন এসে আমরা তো আসলে এই যে যখন কালকে তারপরে তো তারা ওন করেছেন, এটাকে আমি সাধুবাদ জানাবো না? এটা তো আমি সাধুবাদ জানাচ্ছি। এখন আসেন কোনটা হচ্ছে আপনার মৌলিক রিফর্ম, কোনটা হচ্ছে আইওয়াশ, এই ব্যাপারে আমাদের একটু সচেতন থাকতে হবে। আমি কোনোটাই বলতে চাই না আইওয়াশ। প্রধানমন্ত্রীর বক্তব্য আমি মেনে নিতে চাই, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য কালকে যে তিনি যেগুলো বলেছেন এগুলো মেনে নিতে চাই। বাট আমি আইওয়াশের ব্যাপারে তো আমাকে সচেতন থাকতে হবে, কারণ আমি তো এটা দেখে এসেছি, ফ্যাসিস্ট রেজিমে দেখেছি আমাদের এই কালচারটা আছে। তাহলে এখন আসেন যে পুলিশের চাকরি যখন 150 টাকায় হয়, এটা আমরা সাধুবাদ জানাই, কিন্তু পুলিশের রিফর্ম কি হয়েছে? পুলিশের তো 9 দফা দাবি ছিল, পুলিশ সংস্কার কমিশনের একটা রিপোর্ট ছিল, রিপোর্টটা কি করেছেন? ওটা নিয়ে প্ল্যান কি? আপনি জুলাই সনদের মতো হাইলি পলিটিসাইজ একটা পেপারকে যখন ছুঁড়ে ফেলে দিতে পেরেছেন, তখন পুলিশ রিফর্মের যে কমিশন প্রপোজাল সেটার কি দশা হবে সেটা কি আমার আন্দাজও করা উচিত না? এটা তো আমি আন্দাজ করতে পারি অ্যাটলিস্ট। আসেন যে রামিসা হত্যাকাণ্ডের পরে পুলিশ রিফর্ম, একে তো ধরেন মানে আমাদেরকে বিরোধী দল হিসেবে ধরেন আমি যদি পার্লামেন্টারিয়ান হতাম, আমি একটা হাসপাসে ভুগতাম। আমি বাইরে থেকে এই হাসপাসটা ফিল করছি যে আমি এখন আমার দেশের মানুষের 5টা যে মৌলিক অধিকার সেইগুলো এনশিওর করা নিয়ে কথা বলবো, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থার কি ভয়ানক অবনতি হয়েছে সেগুলো রিফর্মের নিয়ে কথা বলবো, সেগুলো আসলে ইশতেহার অনুযায়ী হচ্ছে কিনা সেগুলো নিয়ে কথা বলবো, নাকি আমি এখন এই যে আমাদের যে পাওয়ার স্ট্রাকচার, আমাদের যে ডেমোক্রেটিক ট্রানজিশন, পলিটিক্যাল ট্রানজিশনের যে ইস্যুগুলো সেগুলো নিয়ে কথা বলবো? এই অসম্ভব চয়েসে আমাদেরকে ফেলে দেওয়া হয়েছে ইন্টেনশনালি, যাতে এটা জিইয়ে রাখা যায়। এবং এইটা এই যে বিএনপি, ধরেন বিএনপি আর জামাতের মধ্যে এই একটা বোঝাপড়া হয়েছে আমি মনে করি, যে সনদের পুরো পলিটিক্সটা করবে জামাত, এবং এটা যাতে জামাত করতে থাকতে পারে এরকম একটা সুযোগ করে দিয়েছে বিএনপি। এখন আমি লাস্ট একটা কথা বলি, আমি মৌলিকত্বটা এটা একটু ক্লিয়ার করি। রামিসা হত্যাকাণ্ডের ব্যাপারে যখন আমরা দেখলাম 15 দিনের মধ্যে বিচার কার্য সম্পাদন হতে, তার মানে ইটস পসিবল
আপনি আপনার বিচার বিভাগকে ওই পরিমাণ কেন ক্যাপাবল করছেন না? প্রত্যেকটা মেয়ের কি মাথা আলাদা হওয়া লাগবে এই এই মানে বিচার আদায় করার জন্য আমাদের? তার মানে আমার একটা সিস্টেমেটিক রিফর্ম দরকার, যেখানে নারীদের নিরাপত্তা এনশিওর করা হবে এবং এই পর্যন্ত যেতে যাওয়ার সেক্ষেত্রে আগে হাইকোর্টে আবার আলাদা বেঞ্চও করা হয়েছে, আমরা দেখেছি সেটা। কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা আপনার এই ক্রেডিটটুকু দিতে হবে যে হাইকোর্টে আমি ক্রেডিট দিতে চাচ্ছি, কিন্তু আমি মৌলিকত্ব দেখতে চাচ্ছি, যেখানে আমি ফান্ডামেন্টাল চেঞ্জ দেখতে পাবো। আপনাকে থামাচ্ছি, কিন্তু প্রশ্নটা রেখে যেতে চাই যে জামাতের কথা যেটি বললেন যে কিছু কিছু ক্ষেত্রে, বা এটা মনেই হয় কিনা যে এনসিপি জামাতে আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে, সংসদে অন্ততপক্ষে কথা বলার এবং রাজনীতির যে ধারাটি আমরা দেখছি। হাসান তারিক চৌধুরী, আপনার কাছে আমি এই ধারাবাহিকতাই প্রশ্ন করতে চাই যে নতুনদের কাছ থেকে, অন্ততপক্ষে আমরা পুরনোদের কথা বলি যে তারা নতুনদের কাছ থেকে যেই এক্সপেকটেশনটা করার কথা ছিল, এনসিপির কাছেই সেটা এক্সপেকটেশন সবচেয়ে বেশি ছিল আর কি, সেখানে কোনো মৌলিক পরিবর্তন বা আপনি কি খুব বেশি কিছু দেখেছেন তাদের মধ্যে? দেখুন, আসলে এনসিপি যখন শুরু হয়, এটা তো বাই প্রোডাক্ট অফ দ্য ন্যাচারাল প্রোডাক্ট অফ দ্য অভ্যুত্থান। তো এই এনসিপির শুরুয়াতটা যে জায়গায় ছিল, শুরুয়াতটা ছিল একটা মেরিটোক্রেসি। ইয়াংরা বিশ্বাস করেছে যে এই ফোর্সটা কোয়ালিটেটিভলি, অর্থাৎ গুণগতভাবে একটা উন্নততর কালচার, উন্নততর ন্যারেটিভ আমাদের সামনে নিয়ে আসবে, যেটার প্রাধান্য বিস্তার করবে শুধুমাত্র মেধা, দেশপ্রেম এবং আত্মত্যাগের মানসিকতা। কিন্তু ধীরে 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 এনসিপি, বিশেষ করে আমরা যদি তাদের যে পার্টিসিপেশনের লেভেলগুলো দেখি প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে, দেখবেন যে এখানে একটা স্ট্রাকচারাল চেঞ্জ হতে থাকে। হতে হতে যখন পার্টি ফর্ম করলো, ফর্ম করার পরে দেখা গেল যে মেরিটোক্রেসিটা আর থাকলো না, পুরানা ওল্ড পলিটিক্যাল নেগেটিভের মধ্যে কিন্তু তারা সারেন্ডার করলো। এবং জামাতের মতো একটা দল, যারা কিনা এই দেশের অস্তিত্বটাই স্বীকার করে না এবং নানান ইনিয়ে বিনিয়ে তারা জায়েজ করতে চায় যে 71-এর পজিশনটা ইট ওয়াজ এ পলিটিক্যাল কনফিউশন লাইক দিস, এই ধরনের কথা যারা বলে, যারা তাদের গণহত্যার সহযোগিতাকে জায়েজ করতে চায়, সেই ধরনের একটা ওল্ড স্কুলে যখন তার পার্টনার হয়, যখন আপনার এনসিপির মতো একটা ইয়াং এনার্জেটিক ফোর্স, যারা প্রোগ্রেসিভ ফোর্স, যারা মধ্যপন্থার রাজনীতির কথা বলেছে। আপনার কি ক্ষেত্র বিশেষে এরকম মনে হয় যে ওই 71-এর গণহত্যার বিষয়েও এনসিপি একটু কম কথা বলে সেটাকেও নিউট্রালাইজ করার চেষ্টা করছে? না, এনসিপি বা তার যে কম্পোনেন্ট, তারা শুরু থেকে 71-এর ব্যাপারটা তারা কিন্তু ক্লিয়ার করেছে তাদের মতো করে, কিন্তু তাদের অ্যাকশন, তাদের যে কার্যকলাপ, যার সঙ্গে তাদের ওঠা বসা, সেইখানে তাদের কিন্তু কোনো ভয়েস নাই। যেমন ধরেন, আমাদের পার্লামেন্টে জাতীয় সঙ্গীতকে যখন অসম্মান করা হয়, জাতীয় সঙ্গীত যখন বাজানো হয় এবং সেটাকে যখন অসম্মান করা হয়, স্পিকার এখানে কিন্তু কোনো রুলিং দেন নাই যে এটা, বা পরবর্তী যিনি সভাপতিত্ব করছিলেন বা যারা এটাকে প্রিজাইড করছিলেন, তাদের পক্ষ থেকে কিন্তু কোনো রুলিং হয় না যে কাজটা ঠিক হয় নাই। এবং এটাকেও কিন্তু নানাভাবে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে, যার ফলে বাংলাদেশ পন্থা যদি আমরা বলি, বাংলাদেশ পন্থাকে কিন্তু অপমান করা হয়েছে। আজকে আমরা যে রাজনীতিটা এখন দেখতে পাচ্ছি, আমি যদি নিউট্রাল জায়গা থেকে বলি, মিতালি প্রতিষ্ঠিত হয়েছে অনেক জায়গায়, এবং এই মিতালিটা আমরা বিচারাঙ্গনেও দেখি। আমাদের আইনজীবীদের যে রেগুলেটরি প্রতিষ্ঠান বার কাউন্সিল, আপনি দেখবেন এখানে জামাত, এনসিপি, বিএনপি মিলে তারা অ্যাডহক কমিটি গঠন করেছে রাষ্ট্রপতির আদেশ। নির্বাচন, গণতন্ত্রকে একদম টুটি চেপে হত্যা করেছে। ফলে যে আওয়ামী লীগ নির্বাচনকে হত্যা করে দানবে পরিণত হয়েছিল, সে একই স্কুলে ভর্তি হয়েছে এনসিপি, জামাত, বিএনপি একই সাথে। আপনি বার কাউন্সিলের অ্যাডহক কমিটি কিভাবে হয়েছে আপনি খবর নিয়ে দেখেন। এটা কথা ছিল একটা ইলেকশন হবে, সমস্ত পেশাজীবীরা পার্টিসিপেট করবে, ফেয়ার ইলেকশন হবে, ইলেকশনে যে জিতবে তাদেরকে দিয়ে বার কাউন্সিল হবে, যারা আইনজীবীদেরকে রেগুলেট করবে। একইভাবে যদি সাংবাদিকদের বিএফইউজে, ডিইউজে, প্রেস ক্লাব, ডাক্তারদের বিএমএ, ইঞ্জিনিয়ারদের আইইবি, এগুলো যদি দখল হতে থাকে এভাবে অ্যাডহক কমিটির নামে, তাহলে কি এটাকে আপনি নয়া বন্দোবস্ত বলবেন? বরং দেখা যায় যে এনসিপি, জামাত, বিএনপির এক অদ্ভুত মৈত্রী, অদ্ভুত সম্পর্ক, এবং পার্লামেন্টে আপনি দেখবেন যে শায়েরি হয়, কাব্য হয়, ভালো কথা হতেই পারে, কিন্তু মানুষের কথাটা সেখানে কোথায়? আমি যে কথাটা গোড়াতেই বলেছিলাম যে আজকে অফিস, আদালত, প্রতিষ্ঠানে, কারখানায় এবং অপ্রাতিষ্ঠানিক খাতে মানুষের মজুরির জায়গাটা কি, দ্রব্যমূল্যের অবস্থাটা কি, আমাদের ইন্ডাস্ট্রি বিকাশ হচ্ছে না কেন, বিদেশি বিনিয়োগ হচ্ছে না কেন, এই জায়গাগুলোকে যে অ্যাড্রেস করা। আমি বলবো না যে কোনো ইতিবাচক পরিবর্তন হয়নি, অনেক ইতিবাচক জায়গা আছে। বিশেষ করে আমি তো অনেকটা আমি বলবো যে সারপ্রাইজ এবং অনেকটা ইন্সপায়ার্ড যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী,
তিনি অনেক আচরণগত ক্ষেত্রে, কথা বলার মানে ক্ষেত্রে তিনি অনেক ক্ষেত্রেই মানে সহনশীলতার কথা বলেন, অনেক গণতন্ত্রের অনেক কথা বলেন। পজিটিভ সেই ডাইরেকশন চর্চাটা দিচ্ছেন, আবার কিন্তু তার দল তো সেই দল ডাইরেকশন নিচ্ছে না, direction যাচ্ছে না। তার কর্মী বাহিনী তো আমি সেই ডাইরেকশন নিচ্ছে না। পরে যেটি হলো যে বিনতে হুসাইন আপনার কাছে ফিরবো, তবে আমি একটু ছোট বিরতির পরে আপনার কাছে প্রথমে আসবো। আবার একটি ছোট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। ফাইন। আপনি আমি একেবারেই যদি বলি যে বিএনপি কতটা মানে সংস্কারের দিকে এগোচ্ছে, কারণ আমরা দেখলাম যে যেই জায়গাগুলোতে ঐক্যমত্য হয়েছিল, বিশেষ করে যেটি একেবারে মানে মৌলিক জায়গা, পুলিশ রিফর্ম, সেটি থেকে বিএনপি সরে এসেছে কিনা, দুদকের রিফর্ম সে জায়গা থেকে বিএনপি সরে এসেছে কিনা, সুপ্রিম মানে আদালতের বিচারাঙ্গনের যেটি অনেক দূর শেষ মুহূর্তে সেটি তাড়াহুড়োও আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের এক ধরনের প্রচণ্ড তাড়াহুড়া করে তারা সচিবালয় আলাদা করে টরে দিয়েছিলেন, এবং বলা হচ্ছে যে সেই তাড়াহুড়াটাও এক ধরনের চোখে লেগেছিল, কিন্তু সেই জায়গা থেকে মানে পিছু হটার মতো বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। আমরা দেখছি এই কারণে, কারণ এগুলো নিয়ে কোনো কথা নেই, আলোচনা নেই, বা কার্যক্রমটাও খুব বেগবান হচ্ছে এরকম মনে হচ্ছে না। না, ঠিক আছে, সরকার নির্দিষ্ট প্ল্যানিংয়ে আগাচ্ছে, যখন যে প্ল্যানিংটা সামনে আসবে সেটাই বাস্তবায়ন করবে। তো আমাদের হাসান তারেক ভাইকে অনেকটা বেশি আমি হতাশাবাদী দেখছি। তিনি ভাবছেন যে এই ধরনের অভ্যুত্থান আবার হবে, আবার এরকম হবে। তা আমি আসলে আমাদের রাজনীতিতে কিছু স্লোগান আছে, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। আমি মনে করি যে এই স্লোগানগুলোকে ব্যান করে দেওয়া উচিত। আমরা আর এইসবের মধ্যে যেতে চাই না, আমরা শান্তি চাই। বিরোধী দলে থাকলে কিন্তু এটা বলবেন না। না, সব বিরোধী দলে থাকলেও আমরা এসব চাই না। আমরা একটা মানবাধিকার, যেই বৈষম্য বিরোধী, আমাদের যে চিন্তা চেতনা থেকে এই ফ্যাসিস্ট মুক্ত হয়েছে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সেই চিন্তা চেতনাকে ধারণ করছেন। তিনি জুলাইয়ের যেই চেতনা নিয়ে মানুষ এই অভ্যুত্থানে নেমেছে, সংগ্রাম করেছে, সফল হয়েছে, তিনি সে জায়গাটাতে আছেন। তো আমি নিশ্চয়ই আশাবাদী তিনি সেখানে সফল হবেন। তো আসলে কি, সমাজ বদলের চেষ্টা কিন্তু একা আমার কিংবা আপনার নয়। এখানে আমরা যারা আছি, হাসান ভাই আছেন, সামান্তা আপা আছেন, আপনি আছেন, আমি আছেন, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কিন্তু সমাজটা মানে বদল হতে পারে। আমরা সকলে মিলে সেটা করতে পারি। তো না, কিন্তু যিনি চেয়ারে বসে থাকেন দায়িত্বটা তার বেশি, তিনি নেতৃত্ব দিয়ে বদলটা নিতে পারবেন। অন্যরা সহযোগী হতে পারেন, কিন্তু তাদেরকে তো সেই নেতৃত্বটা আসলে যে মৌলিক জায়গার নেতৃত্বগুলো, সেগুলোকে মনে হচ্ছে না যে খুব ধীর গতিতে হাঁটছে বিএনপি। আসলে দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট আমলে যে ধরনের অন্যায়, দুর্নীতি, অপশাসন, জুলুম, নির্যাতন হয়েছে, সেই ব্যবস্থা তো অল্প কিছুদিনের মধ্যে সেটা চলে যেতে পারে না। তাদেরকে নিয়ে তো এই সমাজ চলতেছে, রাষ্ট্র চলতেছে। আস্তে আস্তে সেগুলো সংস্কার হবে, একদিনে তো সেগুলো সম্ভব না। আপনি যদি মনে করেন এটা আদনাদিনের আশ্চর্য প্রদীপ, আপনি বলেছেন তো হয়ে গেছেন, তো আপনার তো অনেক বেশি এক্সপেকটেশন। আমাদের দেশের মানুষ, আপনি কি নিজের ফ্যামিলিতে সেটা করতে পারছেন? ফ্যামিলির পরে হচ্ছে সমাজ, সমাজ পরে একটা অনেকগুলো কাঠামোর পরে একটা অনেকগুলো সাবজেক্ট সেক্টর নিয়ে একটা রাষ্ট্র গঠিত হয়। সেখানে এগুলো পরিবর্তন হবে, পরিবর্তনের সূচনা হয়েছে, আপনারা দেখেছেন, এবং সেগুলো বাস্তবায়ন হচ্ছে। সেই জায়গায় আস্থার জায়গাটাতে থাকেন। তো ইতিহাস আমাদের শিক্ষা দেয়, আমি একটা বলি, যে জাতি নিজেদের সংগ্রাম, আত্মত্যাগ, চেতনার উত্তরাধিকার ভুলে যায়, সে জাতি স্থায়ী পরিবর্তন আনতে পারে না। তো আমরা যে করেছি এতদিন ধরে এই সংগ্রামগুলো আমাদের মনে রাখতে হবে। সেই জায়গায় আমরা যদি এখন আমাদের প্রধানমন্ত্রী যে কাজগুলো করার চেষ্টা করছেন, সেগুলো সমালোচনা করতে থাকি, দেখার সুযোগ না থাকে। 4 মাস হয়েছে, 1 বছর তারা প্ল্যান করেছে, 3 বছরের পরে প্ল্যান করেছেন, বলেছে 5 বছর পরে আমরা কি করছি সেটা ফুল আউটপুটটা দেখা যাবে। সেই জায়গায় যদি সেগুলোকে আপনারা সমালোচনা করেন, অন্যদিকে আরেকটা দল যাকে আপনারা এতদিন তাড়িয়েছেন, তারা আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে, সেগুলোর দিকে মনোযোগ দেওয়া উচিত। তারা কিন্তু অনেকভাবে দেখেন মব সৃষ্টি করার কিন্তু চেষ্টা করেছে, জুলাইকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা কিন্তু তাদের মানে একটা পাইলট প্রকল্প হিসেবে হয়তো চেষ্টা চালাতে পারে যে আমরা একটা দেখে কি করছে জনগণ, সরকার কি করছে, কিংবা আমাদের নেতাকর্মীরা কি করছে। সেই জায়গায় আমাদের সকলের ঐক্যবদ্ধ একটা প্রচেষ্টা থাকা উচিত, তারা যেন আবার এদেশে এসে কোনো
বিশৃঙ্খলা তৈরি করতে না পারে কিংবা এই দেশে কোনো রাজনীতির জায়গা তৈরি করতে না পারে, সে জায়গায় কিন্তু আপনারা দেখেছেন সে ধরনের আশঙ্কা কি আপনারা করছেন? আমরা করছি না, কিন্তু সকলের ঐক্যবদ্ধ চেষ্টা থাকতে হবে যেন তারা এই ধরনের কারোর মানে যারা বিরোধী পক্ষ সবসময় অন্যরা বলে আসছে যে ওই যথাযথ সংস্কারগুলো যদি না হয়, যদি পুরনো পথেই থাকে, পুরনো রাজনীতিই থাকে, তাহলে কোনো না কোনোভাবে সেই আওয়ামী লীগকে আবার এই দেশে ঢুকে যাওয়ার সম্ভাবনা সংস্কার তো থাকবে। হচ্ছে আমাদের যদি শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হয়, সংস্কার তো সেখানে হবে। স্বাস্থ্য ব্যবস্থার কি যে ভঙ্গুর অবস্থা, প্রত্যেকটা আপনি সরকারি মেডিকেল স্বাস্থ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখেছেন চিত্রগুলো, কি অবস্থা সেখানে। তো সেগুলো তো আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। যখন এই পরিবর্তনগুলো হবে তখনই তো একটা সমাজের আপনারা যেটা চাচ্ছেন সে বাংলাদেশে দেখতে পাবেন। আমরা বলে থাকি যে আমরা মালয়েশিয়া হতে চাই কিংবা সিঙ্গাপুর হতে চাই। আমি বিশ্বাস করি আমাদের প্রধানমন্ত্রী যেই পরিকল্পনা গ্রহণ করেছেন তিনি যদি সেগুলো বাস্তবায়ন করতে পারেন, এই তরুণ প্রজন্ম কিংবা বিশ্বের অন্যান্য দেশগুলো যারা উন্নয়নশীল দেশ তারা বলবে যে আমরা বাংলাদেশ আমরা একটু নতুন একটা পরিবর্তন দেখব। আচ্ছা, সামান্তা শারমিন, যে আপনার মনে হয় কিনা যে নতুন রাজনীতির কথা বলে এনসিপি সংসদে যে রোলটা প্লে করছে বা নির্বাচন যেটি করলো আর কি, আমরা বিগত দিনে দেখেছি যে ছোট ছোট দলগুলো, আমি বলতেই পারি যে বাম দল বেশ কয়েকটি আওয়ামী লীগে বিলীন হয়ে গেছে। অদূর ভবিষ্যতে কোনো ধরনের আশঙ্কা কি করছেন না যে জামাতে বিলীন হয়ে যাবে এনসিপি? আমার তো আশঙ্কা আছে। মানে সেই জায়গাটা হলো কারণ সংসদে তারা হুইপের দায়িত্বে পালন করছেন বলি নায়েক সাহেব, আপনাকে। এবং জামাতের ভয়েসই এখন এনসিপি সংসদে উপস্থাপন করছেন, জামাতের ক্ষেত্র আবার বিশেষ যদি voice আমরা কোনটা? বলি আর কি। আচ্ছা, যাই হোক, কিন্তু আমার কথাটা হচ্ছে যে ধরেন জামাতের সাথে এনসিপির বিলীন হয়ে যাওয়া এটা আসলে প্র্যাকটিক্যালি সম্ভব না। কারণ এটা হচ্ছে একটা পলিটিক্যাল পার্টি যখন ন্যাশনাল ইভেন্ট বা ন্যাশনাল অর্জনের মধ্য দিয়ে আসে, তাকে নাই করে ফেলা, অ্যাবসলিউটলি বিলীন হয়ে যাওয়া, ইট ইজ নট পসিবল। এটা আসলে বিলীনটা তো ধরেন অ্যাবসলিউটলি হয় না, এটা সম্ভব না। অ্যাবসলিউটলি হয় না, মানে এক ধরনের সাইনবোর্ড সর্বস্ব হয়। আমরা ইনু সাহেবকে দেখেছি, তিনি শেষ পর্যন্ত তার একটা ইমেজ ছিল, দল ছিল, লোক ছিল, তিনি এক পর্যায়ে গিয়ে আওয়ামী লীগে কিভাবে বিলীন হয়ে গেছেন, শুধু সাইনবোর্ডই ছিল, তার একটা দল ছিল শুধুমাত্র, তিনি তার শুধুমাত্র একটা বলার জন্য দল ছিল না, ওইটা কোনো ন্যাশনাল কোনো ইমার্জেন্সি থেকে ওইটা আসে নাই। না, সেটা আসেনি, কিন্তু আমি অনেক পুরনো রাজনৈতিক দল বলে দিয়েছি ভাই, আমি আমার যুক্তিটা বলে দিয়েছি যে এটা ন্যাশনাল যখন কোনো প্রয়োজন থেকে এটা তৈরি হয়, এটা ন্যাশনাল প্রয়োজন থেকে তৈরি হতে হবে। কোনো দল ধরেন আওয়ামী লীগ আসলে এই পরিমাণ কেন তার পাওয়ারটা এক্সার্ট করতে পারছে, এটার কারণ হচ্ছে সে একটা ন্যাশনাল ইভেন্টকে, মানে ইভেন্টের মধ্যে সে একটা ক্রীড়ানক ছিল, এক, দুই হচ্ছে এটাকে সেই একমাত্র লিডারশিপ এটা ক্লেইমও করতে পেরেছে। ৭১-এর কথা বলছি। হ্যাঁ, সো এই ন্যাশনাল যে প্রয়োজন ওইটা যখন তৈরি না হয় তো ওই পার্টি আসলে ওয়ার্ক করবে না। বাংলাদেশের এরকম একটা মানে ক্রাইসিস আছে, যদিও এটা যদি মাল্টি পার্টি সিস্টেম হইতো তখন আপনি সব পার্টিকেই দেখতেন যে কোনো না কোনো ফরম্যাটে সে টিকতেছে, কিন্তু আমাদের নিম্নকক্ষ এগুলো ভাই একদমই প্র্যাকটিক্যাল প্রবলেম। যে আমার নিম্নকক্ষ তো আসলে বাইনারি পজিশনে আছে। আমার নিম্নকক্ষ কি, আমি যদি 2/3 পাই তাহলে আমি সরকার গঠন করতে পারবো, নাহলে পারবো না। এটাই তো সিস্টেমটার গলদ। আবার আমি এখন নিম্নপক্ষে ধরুন এই যে আওয়ামী লীগ এবং আমাদের যে টোটাল রিফর্মটা যেহেতু হয় নাই, ফলত আমরা কিন্তু নিম্নকক্ষে পিআর এর কথা এনসিপিও বলে নাই, কারণ এটা বাস্তবিক না, যেটা আমার জামাত চেয়েছিল। কিন্তু এখানে কিন্তু আমাদের চাওয়ার অনেক পার্থক্য আছে। এখন দেখেন একটা বিষয় খুব ঠিক, এটা মানে আমার সহালোচক যেটা বলেছেন যে পুরাতন পার্টির সাথে আসলে এটা কিভাবে এটা অ্যাডজাস্ট হবে, এটা হবে না কখনোই অ্যাডজাস্ট। মানে এটা পুরাতন পার্টির সাথে মিলে কখনোই নতুন বন্দোবস্ত হয় না। পুরাতন পার্টির সাথে ওল্ড স্কুল, এবং শুধু ওল্ড স্কুল না, মানে সুপার ওল্ড স্কুল, যেটা আপনার বাংলাদেশ জন্মেরও আগে। বললাম যে জামাতের সাথে মিলে কি এনসিপির সেই বন্দোবস্ত করতে পারবে না, আপনার প্রশ্নটা ছিল যে এটা বিলীন হয়ে যাবে কিনা। প্রশ্ন আমরা মানে এক জায়গায় থাকি, তাহলে আমাদের মনে হয় ভালো হবে। কিন্তু আমরা যেটা ধরেন বার কাউন্সিলের ব্যাপারটাই ধরি, অ্যাডহক কমিটিতে আমি যতটুকু জানি আমাদের সমমনা বা আমাদের মধ্যেকার একজন আছেন ওই কমিটিতে, যতটুকু জানি, আমার ভুলও হতে পারে। কিন্তু ওই অ্যাডহক কমিটি কত বছরের জন্য হবে, এটা দূর দূরান্ত তক আমাদের কোনো সিদ্ধান্তের কোনো অংশগ্রহণ নেই। এটা কেন, এটা লজিকটা আমি দিই। কারণ ভাই তো লার্নেড মানুষ, আপনারা মানে বার কাউন্সিলে বা এই যে আদালত প্রাঙ্গণে সিনিয়রিটি যে কি ভয়ঙ্কর ব্যাপার, এটা ওনারাই বলতে পারবেন। যে যত বছর প্র্যাকটিস করেছেন ওইটাই গুরুত্বপূর্ণ। এখন কিন্তু আলাপটা যখন আসে তখন হচ্ছে এনসিপিকেও
রাখা হয়। আমি আসলে এনসিপির প্রতি যে মানুষের এক্সপেকটেশন, এটা আমি খুব পছন্দ করি। এটা আমি মনে করি এইটাই হচ্ছে আমাদের পাথেয়, এবং এটা কিন্তু জামাতের ক্ষেত্রে নাই ওই এক্সপেকটেশন। ফলত জামাতের কাছ থেকে আপনি মানে জামাত আর এনসিপির জোটে এনসিপির বিলীন হয়ে যাওয়া, এইটা প্র্যাকটিক্যালি সম্ভব না। এই এক্সপেকটেশনে এটা একটা কারণ। কিন্তু তাদের রাজনৈতিক, যাই হোক, এই বিতর্ক হয়তো আমরা অনেক করতে পারবো আর কি, কিন্তু সাধারণ মানুষের কি মনে হয় হাসান তারিক, যে আমি যে প্রশ্নটা করলাম আর কি, যে নতুনরা পুরনোদের কাঁধেই ভর করে রাজনীতিটা করছে কিনা, মানে আমি এনসিপির কথাই যদি বলছি, যে কথাটাই আমি বলছিলাম, যে যদি আমরা রাজনীতির হিসাবটা করি, রাজনীতি তো আজকের না, রাজনীতি তো আরো আমাকে 20 বছর 30 বছর পরে দেখতে হবে। এই ধারাবাহিকতায় যদি চলতে থাকে, শুরুটা যদি এরকম হয়, এনসিপি একটা জায়গায় স্ট্যান্ড নিয়ে দাঁড়িয়ে থাকতে পারলো না, যে যা হবার হবে, আমি আমার জায়গায় ঠিক আছি, আমি সেটা নিয়ে আমি সামনে এগোবো। আমার যতদূর মনে পড়ে সামান্তা শারমিনেরও সেই ধরনের নির্বাচনের আগে তার একটা সেরকম স্ট্যান্ড ছিল। তো আপনি মনে করেন কিনা যে আসলে সেই জায়গাটা? এটা তো জনগণের কাছে খুবই পরিষ্কার, অর্থাৎ এনসিপি একটা নিউ ফোর্স হিসাবে তার নিজস্ব পরিচয়ে দাঁড়াবে, এটা মানুষের মধ্যে চাওয়া ছিল, এবং এটা হয় নাই বলে এনসিপির অনেক মেধাবী মুখ দ্বারা এনসিপি ছেড়ে দিয়েছে। আমি তাসনিম জারার কথা বলতে পারি, আরো অনেক নাম, একগুচ্ছ নাম বলা যাবে, যাদেরকে ঘিরে তারা একটা সোসাইটিতে, পলিটিক্সে তারা একটা আইকনিক জায়গায় গিয়েছিল। এবং একই রকম সামান্তাকে ঘিরেও ছিল, শি ওয়াজ ওয়ান অফ দেম। কিন্তু এখানে দেখেন তাদের আজ দুজনার দুটি পথ দুটি দিকে গেছে চলে। তো এখন দুটি দিকে তাদের পথ চলে গিয়েছে, যে পথে সামান্তারা গিয়েছে সে পথে তো তাসনিম জারারা যায় নাই। কেন যায় নাই? দিস ইজ এ কন্ট্রাডিকশন, অ্যান্ড দিস ইজ এ আপনার ডিফারেন্স বিটুইন নতুন বন্দোবস্ত এবং ওল্ড স্কুলের। তো এই জায়গাটা তো হারিয়ে যায় নাই। আমি এই জায়গাটাতে আশাবাদী যে এই জায়গাটার এই আপিলটা সোসাইটির মধ্যে রয়ে গিয়েছে, যে একটা প্রকৃত অর্থেই বাংলাদেশ পন্থার রাজনীতি, প্রকৃত অর্থেই একটা মধ্যপন্থার রাজনীতি, একটা কল্যাণ রাষ্ট্রের রাজনীতি, একটা সমতা ভিত্তিক রাজনীতি, এই যে অ্যাপিল মানুষের মধ্যে, এটা থাকবে। এখন এটাকে ক্যাশ করবে কারা? এটা আপনার আচরণের মধ্য দিয়ে এটাকে মানুষের আস্থার জায়গাটায় যেতে হবে, সেই আচরণটা নেতাদের মধ্যে থাকতে হবে। আমি এই ক্ষেত্রে বর্তমান প্রধানমন্ত্রীকে একটু প্রশংসা করতে চাই। ওনার সমালোচনাও আমি করি, প্রশংসাও একটু করি। প্রশংসাটা কীরকম? ফ্যাসিজমের একটা বড় জায়গা হলো এই পার্সোনালিটি কাল্ট তৈরি করা। আমি আজকে পত্রিকায় দেখলাম যে সরকারি প্রজ্ঞাপন জারি হয়েছে, কোনো সরকারি প্রোগ্রামে প্রধানমন্ত্রীর ছবি থাকতে পারবে না, ব্যবহার করা যাবে না, বরং ওই প্রোগ্রামের উদ্দেশ্য কি, কেন এই প্রোগ্রামটি করা হচ্ছে, সেইটা মানুষকে জানাতে হবে। দিস ইজ এ স্মল বাট ভেরি গুড সাইন। তো এই ধরনের অনেক আচরণের মধ্য দিয়ে রাজনৈতিক নেতারা মানুষের আস্থার জায়গায় পৌঁছায়, তারা বুঝাতে চায় যে তারা আসলে কি করতে চায়। তো এই কাজগুলো আপনার তৃণমূল পর্যায়ে যদি করা যায়, আমরা জানি যে লন্ডনের এক মেয়র ছিলেন কেন লিভিংস্টোন, তিনি মেট্রোতে করে অফিসে যেতেন। এইটাই পত্রিকায় সবচেয়ে বড় নিউজ ছিল, যে উনি সরকারি গাড়ি ব্যবহার করেন না, উনি সরকারি গাড়ি ফেরত দিয়েছেন। আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এরশাদ বিরোধী আন্দোলনের পরে, অভ্যুত্থানের পরে ওনার বাসায় টেলিফোনের যেই বিলটা ওনার সরকারের বাইরে ওনার ছেলে করেছিল, সেই বিলটা উনি আলাদা করে জমা দিয়েছেন। এই যে রাষ্ট্রনায়করা, এমপিরা, মন্ত্রীরা, তারা যদি দাম্ভিক না হয়ে ওঠেন, তারা যদি আকাশের তারা না হয়ে যান, তারা যদি মানুষের জমিনে থাকতে পারে, তো সেটাই পরিবর্তন। আমরা বোধহয় শেষ করতে পারি এই কথা বলে, যে কিছু কিছু ক্ষেত্রে আমরা সেই ধরনের সাইন দেখতে পাচ্ছি সব দিক থেকেই, যে তারা প্রো পিপল থাকার চেষ্টা করছেন এবং মানে আকাশে না উঠে মাটিতে থাকার চেষ্টা করছেন, সেটি স্বয়ং প্রধানমন্ত্রী সহ। আজকের মতো এখানেই শেষ করছি। আমরা চেষ্টা করেছি জটিল বিষয়গুলো সহজ করে বলতে, কারণ সুশাসন, সুব্যবস্থা, গণতন্ত্র টিকে থাকে প্রশ্নে, আর পরিবর্তন আসে বোঝাপড়ায়। সময় এখন আপনার ভাববার, প্রশ্ন করার। আবারও দেখা হবে। শুভরাত্রি।